প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আজ আমি তোমাদের এইচএসসি পরীক্ষার্থী 2021 এদের অ্যাসাইনমেন্ট 3 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের কথা বলবো। বিষয় রসায়ন প্রথম পত্র। তোমরা দেখেছো তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট চলে এসছে। এটা রসায়ন প্রথম পত্রের দেখো তৃতীয় অধ্যায়। এটা এসছে তৃতীয় অধ্যায়ে ছিল মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা শিরোনাম হচ্ছে মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন না। প্রথম অংশ থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা এসছে। এখন আমরা অ্যাসাইনমেন্টটা দেখি কি চেয়েছে সেটা আমরা দেখি। তাহলে অ্যাসাইনমেন্ট আমাদের হচ্ছে মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যাবৃত্ত ধর্ম। দেখো এখান থেকে আমরা কি এটা করলে আমরা কি শিখবো। এখান থেকে যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিভাগ করতে পারবো। এসপি, ডিএফ, এই ব্লক এগুলো করতে পারবো। তারপরে মৌলসমূহের বিভিন্ন ধর্মের পর্যায়বৃত্ততা ব্যাখ্যা করতে পারবো। তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের পরমাণুর আকার, তারপরে তার ইলেকট্রন বিন্যাসের প্রভাবগুলো বর্ণনা করতে পারবো। তাহলে এগুলো আমাদের এখন তাহলে আমরা চলে যাই প্রশ্নে যে ইলেকট্রন প্রশ্ন কি আছে। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর মৌলগুলোর শ্রেণীবিভাগ বর্ণনা। তারপর আসে পর্যায় সারণীর একই পর্যায়ে মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা। এবার পর্যায় সারণীর একই শ্রেণীতে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির পরিবর্তন ব্যাখ্যা করতে হবে। আর ঘ নম্বরে আছে মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা। এখন আস্তে করে চলো আমরা দেখি এগুলো কিভাবে আমরা করতে পারি। ক নম্বরের প্রশ্নে আমরা চলে যাই যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিভাগ করি। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অরবিটাল সমূহের ইলেকট্রন ধারণের ক্রম অনুসারে আমরা মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করতে পারি। সেটা কি এস ব্লক, 4টি ব্লকে ভাগ করা হচ্ছে। একটা হলো এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এ ব্লক। এস ব্লক মৌল কোনো যেসব মৌলের পরমাণুর বহিস্তরে এস অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এবং তাদেরকে এস ব্লক মৌল বলে। এদের এস অরবিটালে 1 অথবা 2টি 1 অথবা 2 ইলেকট্রন থাকতে পারে। এদের কাঠামোটা কেমন? NS1 ইলেকট্রন বিন্যাসের মৌলগুলোকে গ্রুপ 1 এবং NS2 ইলেকট্রন বিন্যাসের মৌলগুলোকে গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর সাথে হিলিয়াম এবং এই অন্তর্ভুক্ত গ্রুপ 1 এবং 2 এবং এর সাথে হিলিয়াম এই ব্লক এর সাথে থাকতে পারে এস ব্লক মৌল। এই ব্লকে মৌলের সংখ্যা থাকবে 14টি। এটি একটি উদাহরণ সহ তোমরা একটি দিয়ে দিবে। আমি কিন্তু যেগুলো তোমাদের বলছি জাস্ট একটা তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা এইভাবে লিখে এর সাথে একটা উদাহরণ দিয়ে এটা শেষ করবে। 2 নম্বরে দেখো পি ব্লক মৌল। যেসব মৌলের পরমাণুর সর্ববহিস্থ পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদের পি ব্লক মৌল বলে। এদের বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো NS2 P1 থেকে NS2 P6 পর্যন্ত। পিতে 1 থেকে 6টি ইলেকট্রন থাকতে পারে, পিতে ইলেকট্রন থাকতে হবে। তাহলে সেগুলোকে আমরা বলবো পি ব্লক মৌল। পর্যায় সারণীর গ্রুপ 13 থেকে 18 এবং 3A থেকে 7A এবং হিলিয়াম ব্যতীত শূন্য গ্রুপের নিষ্ক্রিয় গ্যাস সমূহ মোট 6টি গ্রুপে 36টি মৌল এই ব্লকে রয়েছে। এখানে উদাহরণ তোমরা দিয়ে দেবে। যেহেতু হিলিয়াম তো এস ব্লক মৌল, তাহলে এখানে মোট 6টি গ্রুপে 36টি মৌল এই ব্লকে রয়েছে। তারপরে আসে ডি ব্লক মৌল। যেসব মৌলের পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনটি ডি অরবিটালে, অর্থাৎ ডিতে আমরা টোটাল দেখেছি যে 10টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে ডি 1 থেকে 10 এইভাবে যদি প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, গ্রুপ 3 পর্যন্ত চতুর্থ এবং তার পরবর্তী পর্যায়গুলোর প্রতিটিতে 10টি করে মোট 41টি মৌল রয়েছে। ডি ব্লক মৌলের বহিস্তরের ইলেকট্রন বিন্যাস হবে এরকম: N-1 ডি 1 to 10, ডি 1 থেকে 10-এর মধ্যে হতে পারে। NS1 to 2, NS 1 থেকে 2 হতে পারে। এখানে N এর মান 4, 5, 6, 7 এগুলো হবে।
এখানেও একটা উদাহরণ সহ একটা ছোট করে উদাহরণ তোমরা দিয়ে দিবে বই থেকে। অবশ্যই এগুলো বলার পর তোমরা বই ফলো করবে, বই থেকে উদাহরণ দিয়ে দিবে। এরপরে শেষে আসে এফ ব্লক মৌল, যে সব মৌলগুলোর পরমাণুর বহিঃস্তরে এফ অরবিটালে ইলেকট্রন থাকে এবং তাদেরকে এফ ব্লক মৌল বলে। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে যেমন ল্যান্থানাম 57, পরবর্তী 14টি মৌল, সিলিনিয়াম 58 থেকে লুটেসিয়াম 71, এবং সপ্তম পর্যায়ে অ্যাক্টিনিয়াম 89 ও থোরিয়াম 90, পরবর্তী 13টি মৌল, যেমন প্যালাডিয়াম 91 থেকে লরেন্সিয়াম 103, এই মোট 27টি মৌল এবং এফ ব্লক মৌল। এসব মৌলের বহিস্থ 3টি শক্তি স্তরে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম এর ইলেকট্রন কাঠামো প্রায় একই থাকে এবং শুধু এফ অরবিটালের ইলেকট্রন সংখ্যা ভিন্ন। একই থাকে সবগুলো, কিন্তু এফ অরবিটালের ইলেকট্রন সংখ্যা ভিন্ন থাকে, 1 থেকে 14 যে কোনো হতে পারে। এই কারণে এদের ধর্ম প্রায় একই রকম। এদের একই সারিতে স্থান দেওয়া সম্ভব না 14টি মৌলকে, তাই দুটো সারিতে প্রথমটি ল্যান্থানাইট সারি এবং পরেরটি অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। ল্যান্থানাইট সিরিজে হচ্ছে ল্যান্থানিয়াম থেকে পরবর্তী 14টি, মোট 15টি এবং এফ ব্লক মৌল, এবং পরের অ্যাক্টিনিয়াম ও থোরিয়াম এবং পরবর্তী 13টি এফ ব্লক মৌল সারিকে পর্যায় সারণীর নিচে পৃথকভাবে, দেখবে তোমরা পর্যায় সারণীর নিচে পৃথকভাবে স্থান দেওয়া হয়েছে। এই দুটো সারিতে 15টি করে, তাহলে এখানে 15টি, এখানে 15টি, মোট 15টি করে 30টি মৌল রয়েছে। তাহলে এফ ব্লক মৌলের সর্বস্তরের সাধারণ কাঠামো কি হবে? n-2 F1 থেকে 14, এফে তো 14টি ইলেকট্রন থাকে, 1 থেকে 14 যে কোনো হতে পারে, আর n-1 d, 0 ডিতে ইলেকট্রন থাকতেও পারে, নাও পারে, 1, 2 ইত্যাদি, আর ns2। এখানে n এর মান 6 এবং 7 হবে, n এর মান 6 এবং 7 হবে। এখানেও একটা উদাহরণ দিয়ে দিতে পারো ছোটখাটো। এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, এইভাবে লিখলে চলবে। খ নাম্বারে দেখো আছে কি, পর্যায় সারণীর একই পর্যায় মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা। তো প্রথমে এই পরিবর্তন ব্যাখ্যা করতে হলে আয়নীকরণ শক্তি কি সেটা আমাদের আগে জানতে হবে, যে আয়নীকরণ শক্তি কি। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি সর্বস্থ স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে উক্ত মোলের আয়নীকরণ শক্তি বলে। কারণ ইলেকট্রন তো নিউক্লিয়াসের সাথে একটা শক্তির দ্বারা আবদ্ধ থাকে, এটাকে সরিয়ে নিতে হলে শক্তি প্রয়োগ করতে হয়। তাই আয়নীকরণ শক্তি হচ্ছে একে E1 দ্বারা প্রকাশ করে এবং আয়নীকরণ শক্তি সবসময় ধনাত্মক হয়, যেহেতু শক্তি প্রয়োগ করতে হয় এটা ধনাত্মক। যেমন লিথিয়াম গ্যাস থেকে যদি একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয়, তাহলে লিথিয়াম প্লাস আয়ন যদি হয়, তাহলে এখানে প্রায় 520 কিলোজুল পার মোল, 520 কিলোজুল পার মোল শক্তি প্রয়োগ করতে হয়। আয়নীকরণ বিভব প্রধানত 4টি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো কি কি? একটি হচ্ছে পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ, মধ্যবর্তী, তার 3 নম্বর হচ্ছে মধ্যবর্তী শক্তি স্তর বা উপস্তরের প্রতিবন্ধকতা, 4 নম্বর হচ্ছে পরমাণুর বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো। তো পরমাণুর আকার কিভাবে দেখি আমরা। পরমাণুর আকার যত বড় হয়, নিউক্লিয়াস থেকে বহিস্তর তত দূরে সরে যায়, তত দূরে থাকে, ফলে বহিস্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ তত কম হয় এবং ইলেকট্রন অপসারণ তত সহজতর হয়। তাহলে কি হয়? আয়নীকরণ শক্তি কম হয়। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার চার্জ। একই পর্যায়ে মোলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, ফলে বহিস্তরের ইলেকট্রনের উপর আকর্ষণ বৃদ্ধি পায়। যদি নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাহলে পরে তার ইলেকট্রনের উপর আকর্ষণও বেড়ে যায়, ফলে ইলেকট্রন অপসারণ করা কঠিন হয়, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে মধ্যবর্তী স্তর বা উপস্তরের প্রতিবন্ধকতা। পরমাণু নিউক্লিয়াস ও বহিস্থ শক্তি স্তরের মধ্যবর্তী ইলেকট্রনের স্তর সমূহ বহিস্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করে। মধ্যবর্তী স্তরের সংখ্যা যত বেশি হয় বা ঘন হয়, এই প্রতিহতকরণ প্রবণতা তত অধিক হয়, ফলে আয়নীকরণ শক্তির মান তত হ্রাস পায়।
এখানে একটা উদাহরণ দিয়েও তুমি দিতে পারো। ইলেকট্রনীয় কাঠামো, পরমাণুর বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো যত স্থিতিশীল হয় ইলেকট্রন অপসারণ তত সহজ হয়, ফলে আয়নীকরণ বিভবের মান হ্রাস পায়। সাধারণত শক্তি স্তরের পূর্ণ ইলেকট্রনীয় কাঠামো NH2P6 যদি হয়, তাহলে বহিস্তরে যত কম হয় ইলেকট্রন থাকে তাতে অপসারণ করা তত সহজ হয়। এই কাঠামো যদি থাকে, এই কাঠামোর পর বহিস্তরে, এই কাঠামোর পরে যদি বহিস্তরে ইলেকট্রন যত কম থাকবে তত সংখ্যক ইলেকট্রনকে অপসারণ করা তত সহজ হয়, কারণ এর পরের ইলেকট্রন কম থাকলে সেটাকে অপসারণ করলে এটা স্থিতিশীল অবস্থায় H2P6 এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা, অর্থাৎ অষ্টক কাঠামো। তখন এই কাঠামোতে চলে আসলে আর ইলেকট্রন অপসারণ করা যায় না। ওই জন্য যত কম সংখ্যক ইলেকট্রন থাকে সেটা অপসারণ করা তত সহজ হবে এবং আয়নীকরণ বিভবের মানও হবে কম। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসসমূহের অষ্টক পূর্ণ থাকায় কাঠামো ভেঙে ইলেকট্রন অপসারণ সবচেয়ে দুরূহ কাজ, যেহেতু এরা অবস্থায় অষ্টপূর্ণ অবস্থায় থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে। পর্যায়ে কি পরিবর্তন আসে আমরা দেখি। পর্যায় সারণীর কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে যত অগ্রসর হওয়া যায় পরমাণুর আকার তত ছোট হতে থাকে, ফলে ইলেকট্রন অপসারণ করা কষ্ট হয়। কারণ এই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায় তত দেখা যায় যে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি ফলে নিউক্লিয়াস তার বহিস্থ ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ বেড়ে যায়, এই জন্য পরমাণুর আকার ছোট হতে থাকে, তাই কষ্টকর হয়, তাই আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পেতে থাকে। এই কারণে পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত গ্রুপ 1 এবং ক্ষারধাতু সমূহের আয়নীকরণ শক্তি খুব কম এবং সর্বডানে শূন্য গ্রুপে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি খুবই বেশি, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এটা দেখা যায় একটি পর্যায়ে সবচেয়ে বামে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, আস্তে আস্তে এর আয়নীকরণ শক্তি আস্তে আস্তে যত ডানে যাচ্ছে আয়নীকরণ শক্তি, লিথিয়াম চেয়ে বেরিলিয়াম বেশি, বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি, তার চেয়ে কার্বন, তার চেয়ে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ক্লোরিন, তারপর নিয়ন। সবচেয়ে আয়নীকরণ শক্তি নিয়নের সবচেয়ে বেশি। এরপরে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে, গ নাম্বার। পর্যায় সারণীর একই শ্রেণীতে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির পরিবর্তন। এখন ইলেকট্রন আসক্তি এটা কি সেটা আমাদের আগে জানতে হবে। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু প্রতিটির সর্ববহিস্থ শক্তি স্তরে একটি করে মোট 1 মোল ইলেকট্রন গৃহীত হয়ে 1 মোল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক, আর ইলেকট্রন যদি গৃহীত হয় তাহলে ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এটা পরিণত হলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় এবং এখানে ঋণাত্মক ইলেকট্রন যোগ হচ্ছে সেখানে কিন্তু এটা শক্তি বিমুক্ত হচ্ছে। যে পরিমাণ শক্তি বিমুক্ত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা। আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি সম্পূর্ণ বিপরীত। ইলেকট্রন আসক্তি আবার নির্ভর করে 3টে বিষয়ের উপর, সেটি হচ্ছে পরমাণুর আকার, বহিস্তরে ইলেকট্রনের কাঠামো, অন্তর্বর্তী স্তর সময়ের প্রতি ঘন্টার মাত্রা। পরমাণুর আকার যত বড় হয় নিউক্লিয়াস থেকে বহিস্তরের দূরত্ব তত বৃদ্ধি পায় বলে অসীম দূরত্ব থেকে আসা ইলেকট্রনের প্রতি আকর্ষণ শক্তি কমে যায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কম হয়। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তি আবার পরমাণুর বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামোর উপর নির্ভরশীল। যে মোলের পরমাণুর বহিস্তরে অষ্টক পূর্ণ করতে যত কম সংখ্যক ইলেকট্রন প্রয়োজন হয় তার ইলেকট্রন আসক্তি তত বেশি। এই কারণে হ্যালোজেন গ্রুপের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। হ্যালোজেন গ্রুপে অষ্টক পূর্ণ হতে মাত্র একটি ইলেকট্রন কম থাকে। এর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনীয় কাঠামো থাকে হচ্ছে H2P5, সেখানে আর একটি ইলেকট্রন দিলেই কিন্তু সেখানে অষ্টক পূর্ণ হয়। সেই কারণেই এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য, নিষ্ক্রিয় গ্যাসের কোনো ইলেকট্রন আসক্তি নাই, যেহেতু এটা অষ্টক পূর্ণ থাকে। গ্রুপে পরিবর্তন। পর্যায় সারণীতে একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার ক্রমান্বয়ে বাড়তে থাকে বলে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এই নীতি অনুসারে হ্যালোজেনগুলোর ইলেকট্রন আসক্তি কম
আসক্তির ক্রম হচ্ছে এরকম যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের আসক্তি সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এরপরে আমরা চলে আসি ঘ নাম্বার প্রশ্নে, মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা। তড়িৎ ঋণাত্মকতা কি সেটা আমরা আগে জেনে নিই। কোনো সমযোজী যৌগের অণুতে দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপর বেশ কিছু নিয়ামকের প্রভাব রয়েছে, যেমন পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ, পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন বিন্যাস। তিনটি পরমাণুর আকার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উভশক্তি স্তর বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধির কারণে সর্বগ্রস্ত কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাই নিউক্লিয়াস তখন শেয়ারকৃত ইলেকট্রন যুগল অধিক হারে আকর্ষণ করতে পারে, তাই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানও বৃদ্ধি পায়। দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে তাই দেখা যায় ক্রমান্বয়ে বাম থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, যেহেতু ডান দিকে এর আকার, পরমাণুর আকার কমে যায়। তৃতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে লিথিয়াম সবচেয়ে কম, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এর ক্রম। আর এখানে তৃতীয় পর্যায়ে সোডিয়াম, তার চেয়ে বেশি ম্যাগনেসিয়াম, তার চেয়ে অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, ফসফরাস, সালফার, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ক্লোরিন। এইভাবে তারপর নিউক্লিয়ার চার্জের উপরে কিভাবে নির্ভর করে, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, ফলে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটা তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের কোনো প্রভাব নেই, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব নেই, অর্থাৎ সুস্থিত পরমাণুর ক্ষেত্রে কোনো ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটে না। স্বাভাবিক গ্রুপ ও পর্যায়ভিত্তিক সম্পর্ক এরা মেনে চলে। তাহলে এভাবেই তোমরা এই প্রশ্নগুলির অ্যান্সার এইভাবে করবে এবং এছাড়াও বই থেকে তোমরা এর সাথে আরও কিছু দিয়ে আরও সুন্দর করে প্রশ্নগুলো সুন্দর করে অ্যান্সার করবে। এবং অ্যান্সার করার আগে তোমরা চারিদিকে সুন্দর করে কিন্তু মার্জিন দিবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথভাবে যা চেয়েছে ঠিক সেভাবেই যদি না দাও তাহলে কিন্তু তোমরা নাম্বার ঠিকমতো পাবে না। তোমরা আগেই দেখেছো যে তোমাদের, আমি আগেই বলেছি, এই যে এখানে তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে, নির্দেশকের দেওয়াই আছে, ওই যে এইভাবে যদি প্রশ্নের উত্তরটা এইভাবে করো, ব্লকের মৌলসমূহের যথাযথ বর্ণনা যদি করো তাহলেই পুরো 4 পাবে তোমাদের কাছে দেখবা। এবং আয়নীকরণ শক্তির পরিবর্তন যথাযথ ব্যাখ্যা যদি করতে পারো তাহলেই 4 পাবে ফুল নাম্বার। ইলেকট্রন আসক্তি, মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম যথাযথ ব্যাখ্যা করতে পারলে 4 পাবে। আর যদি ঘ নম্বরে নিয়ামকসমূহের প্রভাব যথাযথ ব্যাখ্যা করতে পারো তাহলে এখানে ফুল নাম্বার 4 পাবে। এভাবেই তাহলে তোমরা অ্যান্সার করবে। আশা করি তোমরা এইভাবে অ্যান্সার করলে ভালো নাম্বার পাবে। তাহলে ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো দাও এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টগুলো আবার সামনে আবার কোনো অ্যাসাইনমেন্টের সাথে তোমাদের সাথে আমি যুক্ত থাকবো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।